দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোনো ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনার এই লাইভে ঢোকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল, যে পাশা 1975 সালের 15ই আগস্টের একজন সূর্য সন্তান, এই বাংলাদেশের অত্যন্ত অকুতোভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা। তিনি আমাকে বলছিলেন, ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন, তো তখন তিনি বলছিলেন যে দেখেন প্রিয় দর্শক, সেনাপ্রধান সংসদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ছাত্ররা যে ভুলগুলো করছে এই ভুলগুলো কেন মেনে নিচ্ছেন না রাজনৈতিক দলগুলো, এবং শেখ হাসিনা যে অসংখ্য মানুষকে খুন করেছে, হত্যা করেছে, এগুলো শেখ হাসিনার কাছে কিছুই নয় এবং এগুলো তার করা কতটুকু বৈধ ছিল। প্রিয় চলুন আমরা আগে সাংবাদিক ইলিয়াসের একটি বক্তব্য শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। ভারতের পছন্দের 1 নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল, আছে, সারা জীবন থাকবে। ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না। আমরা গত 6 মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা, এক ধরনের ভালোবাসা, এক ধরনের গণতন্ত্রের কথা, আমরা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করি, ওরে বাবা, মানে দরদ উঠলে উঠতেছে। অর্থাৎ আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমাণ মানে জুলুম চালানো হয়েছিল, কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল। তো এই ঘটনাটা তো একটা আবার প্রমাণ করলো, একটা সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগের লেসপেন্সার, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার, এদেরকে চিহ্নিত করার। আপনি কি মনে করেন? না, একটা জিনিস দেখেন, এই এই যে 21শে বইমেলা, বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে। ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার, ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত। ও এর চাই জঘন্য, এইটারও মানে আসলে না, ও এটারও মানে যোগ্য না, এর চাইতে জঘন্য জায়গায় ওকে রাখা উচিত। কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেইন স্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গায়, এখানে শফিকের মতো একজন মানুষ, সে কিভাবে এটা করলো, এই ন্যারেটিভ গুলো কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বই মেলাটাকে খুব বেশি করার চেষ্টা করছে না, তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোনো ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনার এই লাইভে ঢোকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল, যে পাশা 1975 সালের 15ই আগস্টের একজন সূর্য সন্তান, এই বাংলাদেশের অত্যন্ত অকুতোভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা। তিনি আমাকে বলছিলেন, ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন, তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস, দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমি এই মেয়েটাকে নিয়েই বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন। খুব কষ্ট হচ্ছিল কনক ভাই। ধরেন আমরা এই 15ই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে, কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই 15ই আগস্টের ওই জায়গায় থাকতাম, আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল, বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে। এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে, এই সহানুভূতি নিয়েই চলছে। কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি, পাশার স্ত্রী কি করেছিল, পাশার মেয়ে কি করেছিল, তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে, এটা মানুষের সামনে বলতেও পারে নাই। বজলুল হুদা, তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে, তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে, মানে এত নৃশংসভাবে মারার তো দরকার নাই। শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি। সব শেষ যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে, শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা। এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী। অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যাই, এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে মূল্য দিতে হবে। সো ওই জায়গাগুলো যেন না হয়, আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি। এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে, আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই, ছাত্রদের ভেতরে, আরে ভাই
পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাবসুলভ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে। বিএনপির ভেতরে থাকবে, জামাতের ভেতরে বিশাল বড় বড় রাজনৈতিক দল, তাদের দলের ভেতরেই সমস্যা। দুইটা দল প্যারালালি চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে। সো সেই জায়গাটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত পার্থক্য থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে। সো এই ঐক্যগুলো যে ভেঙে যায় সেটার একটা নিদর্শন এটা, এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে। আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখেই কথা বলছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 5ই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে, এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটখাটো কোনো ভুল করেও থাকে, ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি আক্রমণ করে থাকে আমাদেরকে, আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি, আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান দেখাবো এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে। আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা, আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নাই, শুধু কতিপয় সুশীল ছাড়া। হ্যাঁ, এর বাইরে সাধারণ মানুষকে আপনি দেখবেন না যে ছোট একটা মিছিল। আর আরেকটা জিনিস কনক ভাই বলে রাখি, আমি পরে বলি, যদি আপনি বলেন, প্রশ্ন থাকে। না, আমি বলছিলাম যে ধরেন আমাদের এই যে সংবাদ মাধ্যমগুলো আছে, পত্রিকা বলেন, মিডিয়া বলেন, এই টেলিভিশন বলেন, এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে, তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বিভক্তি ধরিয়ে দেওয়ার কাজ করছে, এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই এস্টাবলিশ করছে নানাভাবে, এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল। মানে আপনি যদি দেখেন হাসিনা আজকে যে টেলিফোনে যে বক্তব্য দিল, কোনো অনুকম্পা নাই, কোনো অনুশোচনা নাই। এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভেঙে দাও, অমুকের বাড়ি পোড়ায় দাও, ওদের বাড়িঘর, আমাদের বাড়িঘর আছে, ওদের বাড়িঘর নাই, যত রকমের কথা। সে ক্ষমতায় থাকতে যেমন প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে, যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পোড়ায় দাও, আগুনের মধ্যে ফেলে দাও, এখনো কিন্তু সে সেম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও। এখনো সে ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত করে। আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষকে, যদিও আমাদের পরিবার, আপনার নিজের বোন জেল খেটেছে, আমার পরিবারের লোকজনের উপর নানান ভাবে টর্চার করা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক। তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের, কোন এই সমন্বয়কের পরিবারের কে কোথায় আছে এগুলো লিখে রাখতে, এগুলো সব হিসাব নেওয়া হবে। তো আপনি কি মনে করেন এই যে ধরেন এখন আমাদের রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, তাদের আসলে আমার মনে হয় যে তাদের ভাবনাটা আবার মানে রিথিঙ্কিং করার একটা সুযোগ আসছে আর কি। তারা যেভাবে ভাবছিলেন, আপনি কি মনে করেন? আপনার কি না, পরামর্শ? তা তো অবশ্যই। আমি ধরেন সমস্যাটা হয় কি, বাংলাদেশের মানুষের ভেতরে একটা চরম আকারে প্রতিযোগিতা কাজ করে। এই প্রতিযোগিতাটা তারা অনেক সময় অসুস্থ ক্ষেত্র প্র্যাকটিস করার চেষ্টা করে। যেমন আমাকে নিয়ে ধরেন, যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি, তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী। আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী। ভাই, আমি জামাতপন্থীও না, বিএনপি পন্থীও না। আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে, তাহলে আমি জামাত বিএনপি পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দেবে, আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো। সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে। আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে, তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে, এই দুই বলয়ের তারা বিভক্ত হয়ে বলুক যে আমরা 5 বছর করে আমরা ক্ষমতায় থাকবো, আমার কোনো সমস্যা নাই, থাকেন। কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল, এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি, পরামর্শ, নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে। সো আমি তাদেরকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে করি না। ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে, এবং এটা সেই 71 থেকে 75 এটাই হয়েছে, এবং এই 2009 থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে, আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না
যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম, আমি জানি না সত্য কি মিথ্যা, এখানে তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না। আরে ভাই, ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায়? এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী, ভারতকে সরাসরি যদি করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না। ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না। ৫ জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই। সো এরকম অনেক নির্বাচন হয়েছে। ৯১-তে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি। এই দেশের জনগণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতায় আসবে। সো সামনে কেন পারবো না? আমার মনে হয় এই যে একটা জুজুর ভয় যে ভারত, আপনি ২৫শে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড, ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে, এই জন্য সেনাবাহিনী, অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম। বললাম এত সহজে ভারত বাংলাদেশ দখল করে নিবে? ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল, মানে প্রস্তুত ছিল। এই জিনিসগুলো করা হতে। রাজনৈতিক দল দুইটা, জামাত এবং বিএনপি, তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন। আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের ১ নম্বর তালিকায় আওয়ামী লীগকে সরাইতে পারবেন না। ভারতের পছন্দের ১ নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল, আছে, সারা জীবন থাকবে। ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায়। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বলেন, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক ও আরো সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আরও জানান, আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ ও সমরাস্ত্র সরবরাহ বাড়ানো হবে। এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে সেনাপ্রধানকে কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেওয়া হয়। সংক্ষিপ্ত এই আয়োজন শেষে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন সেনাপ্রধান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। আপনারা শুনছিলেন সাংবাদিক ইলিয়াসের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা যেভাবে তার নির্দেশে এবং তিনি নিজ হাত দ্বারা অনেককে কিন্তু খুন করেছে। অতএব এই শেখ হাসিনা তিনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়াতেই কি তার জন্য বৈধ হয়ে গিয়েছে এদেশের মানুষকে খুন করা, এদেশের শিশু বাচ্চাকে হত্যা করা? আমরা অনেকেই ভাবছি হয়তো তিনি এত বড় রাষ্ট্র চালাচ্ছেন, বাংলাদেশ পরিচালনা করেছেন, তিনি প্রধানমন্ত্রী, তার জন্য তো ২, ৩, ৫, ১০ হাজার মানুষ খুন করা এটা বৈধ। আমরা এটি যারা ভাবছি, আপনি চিন্তা করেন, আপনি একটু মাথা খাটান, আপনার সন্তানকে যদি শেখ হাসিনা নির্মমভাবে নিষ্পাপ সন্তানকে হত্যা করত, তার নির্দেশে হত্যা হতো, তখন আপনি শেখ হাসিনাকে কোথায় জায়গা দিতেন? আজকে আমরা বুঝতে পারি না, আমাদের নিজের যখন কষ্টটা নিজের গাড়ে না পড়ে, নিজের উপরে যখন না পড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না। সমস্যাটা আমাদের এই জায়গায় যে শেখ হাসিনা অপরাধ করে নাই। অনেকেই বলছে শেখ হাসিনা অপরাধ করে নাই, অথচ চোখের সামনে হাজারো মায়ের সন্তানের জীবন চলে গিয়েছে, আমরা দেখেছি। বেশি দূরে নয়, এখনো চোখের সামনে ভাসে ইতিহাস। তারপরেও একটি দল বলবে যে শেখ হাসিনা এটি করেছে, এটি তো কোনো ব্যাপার না, কারণ তিনি প্রধানমন্ত্রী। একটি দেশ পরিচালনা করতে গেলে কত কিছু করতে হয়।